প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতির শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের পর্ব। প্রিয় দর্শক, আপনারা জানেন ইতিমধ্যেই আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের দিন শেষ হয়ে গেছে। প্রার্থিতা প্রত্যাহারের মধ্য দিয়ে কোন দলের কতজন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছে সে বিষয়টি চূড়ান্ত হয়ে গেছে। আমরা এরপরও লক্ষ্য করেছি যে কিছু কিছু দলের বিদ্রোহী প্রার্থী এই নির্বাচনে অংশগ্রহণ করছে। তার মধ্যে সম্ভবত জামাত ইসলামের একজন রয়েছে এবং বিএনপি রয়েছে 92 জন। প্রিয় দর্শক, আসুন এই সংক্রান্ত একটি প্রতিবেদনের অংশ বিশেষ আমরা দেখে আসি। প্রতীক বরাদ্দের পর সারা দেশে 79 আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছে 92 জন। জামায়াতের একজন লড়ছেন বহিষ্কার, সতর্কতা ও দলীয় সিদ্ধান্ত অমান্য করে। প্রতীক পাওয়ার পর বিদ্রোহী প্রার্থীরা জানান, ভোটারদের মতামতের প্রতি শ্রদ্ধা জানাতে তাদের এই সিদ্ধান্ত নিতে হয়েছে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। দল থেকে বহিষ্কারের পরও মনোনয়নপত্র প্রত্যাহার করেননি ব্যারিস্টার রুবিন ফারহানা। লড়ছেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়ার 2 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে। বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে তাকে হাঁস প্রতীক দেওয়া হয়। প্রতীক পেয়ে তিনি জানান, রাজনীতিতে এসেছেন জনগণের জন্য। এই আসনে জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জুনায়েদ আল হাবিবকে সমর্থন দিয়েছে বিএনপি। প্রিয় দর্শক, আপনারা লক্ষ্য করলেন যে প্রার্থিতা প্রত্যাহার শেষেও বিএনপির 92 জন বিদ্রোহী প্রার্থী রয়ে গেছে। এই বিদ্রোহী প্রার্থীর সংখ্যা আগে আরো অনেক বেশি ছিল, তা থেকে কিছুটা কমে এসে এই 92 জন এসে দাঁড়িয়েছে। পাশাপাশি আমরা দেখেছি বাংলাদেশ জামাতে ইসলামী থেকেও একজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। এই বিদ্রোহী প্রার্থী নিয়ে নানান সময় আমরা নানান ধরনের কথা শুনেছি। আমরা দেখেছি বিএনপি যখন প্রথম পর্যায়ে 237 জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল, তখন দলের মধ্যে বিদ্রোহ প্রার্থীদের সংখ্যার আধিক্য নিয়ে এক ধরনের গুঞ্জন ছিল। শেষ পর্যন্ত সেই সংখ্যাটি যেমন কমে এসেছে, সেই সাথে বিএনপিও তাদের দলীয় প্রার্থীর সংখ্যা বাড়িয়েছে। আমরা এক সময় শুনেছিলাম বিএনপি তার শরিক দলগুলোকে অনেকগুলো আসন ছেড়ে দেবে, কিন্তু শেষ পর্যন্ত সেটি হয়নি। কৌশলগত কারণেই আমরা দেখেছি বেশ কিছু শরিক দলের প্রার্থীরা বিএনপিতে যোগদান করেছে। তার মধ্যে একসময় বিএনপি নেতা রেদওয়ান আহমেদ রয়েছেন, যিনি বিএনপি ছেড়ে এলডিপিতে গিয়েছিলেন। আরেকজন গুরুত্বপূর্ণ নেতা ববি হাজ্জাজ এবং সম্ভবত জুনায়েদ সাকিও বিএনপিতে যোগ দিচ্ছেন, যার ফলে বিএনপির প্রার্থীর সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে 192 জনে। তা না হলে তো এই সংখ্যা আরো কম হতো। এখন কথা হচ্ছে, যারা অন্য দল থেকে বিএনপিতে এসে যোগ দিয়ে নির্বাচন করছেন, সেসব আসনে যারা বিদ্রোহী প্রার্থী রয়েছেন তারা যে সুবিধাটুকু পাবেন, অপরদিকে যারা বিএনপি থেকে দীর্ঘদিন ধরে রাজনীতি করে নির্বাচনে অংশগ্রহণ করছেন, সেখানে যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছেন তারা হয়তো ততটা সুবিধা পাবেন না। আমরা দেখেছি বিএনপির সাবেক নেত্রী রুমিন ফারহানা তার আসনে অত্যন্ত শক্তিশালী একজন প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছেন। এছাড়াও হয়তো মাঠ পর্যায়ে এমন অনেক নেতাই রয়েছেন যাদের জয়ের সম্ভাবনা বিএনপি দলীয় প্রার্থীর চেয়েও বেশি। আমরা 2024 সালের জাতীয় নির্বাচনে দলীয় বিদ্রোহী প্রার্থীদের যে জয়কার দেখেছিলাম, এই নির্বাচনে সেরকম ঘটনা ঘটবে কিনা তা কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না। যদি সেরকম ঘটনা ঘটেও থাকে, তাহলেও যে বিএনপির খুব বড় একটি ঘাটতি হবে সেরকমটি আমরা মনে করছি না। কারণ যদি বিএনপির প্রার্থীর সংখ্যা 200-র কাছাকাছি থাকতো, তাহলে সেখানে যদি 92 জন বিদ্রোহী প্রার্থী থাকতেন, তাহলে কিন্তু বিএনপির জন্য বিষয়টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতো। কিন্তু যেহেতু বিএনপির আসন সংখ্যা যেহেতু বিএনপির নিজস্ব দলীয় প্রার্থীর সংখ্যা এখন প্রায় 300, সেক্ষেত্রে যদি অর্ধেকেরও বেশি বিদ্রোহী প্রার্থী জিতে আসে, তাহলেও কিন্তু বিএনপির সরকার গঠনে তেমন একটা সমস্যা হবে না। বিএনপির সরকার গঠনের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করতে পারে বিরোধী দলগুলো, এবং সেই বিরোধী দলগুলো যদি মানুষের আস্থায়
অন্যরকম একটি চেতনা জাগ্রত করতে পারে, তাহলে সেটি হবে কিন্তু বিএনপির জন্য সবচেয়ে বড় বিপদের কারণ। এছাড়া বিএনপির সমস্যা যেটি হবে সেটি হচ্ছে অভ্যন্তরীণ কোন্দল। যেসব এলাকায় তাদের বিদ্রোহী প্রার্থী রয়েছে সেখানে আমরা দেখেছি যে দুজন প্রার্থীর মধ্যে কেবল এই বিরোধটি সীমাবদ্ধ নেই। তাদের যেসব দলীয় নেতাকর্মীরা দীর্ঘদিন মাঠ পর্যায়ে কাজ করেছেন তাদের মধ্যে যে বিভাজনটি তৈরি হয়েছে এটি বিএনপির জন্য একটি বড় ধরনের ঝুঁকি তৈরি করবে। এবং আমরা দেখেছি সেসব নেতাকর্মীরা অনেকেই কিন্তু বেশ প্রভাবশালী এবং এই প্রভাবশালী নেতারা দুই শিবিরেই অবস্থান করছে। এই প্রভাবশালী নেতাদের কারো কারো মধ্যে পূর্ব শত্রুতাও রয়েছে। এই নির্বাচনকে কেন্দ্র করে যদি সেই পূর্ব শত্রুতার বিষয়টি সামনে চলে আসে তাহলে দেখা যাবে সেখানে খুব বড় ধরনের সহিংসতার ঘটনা ঘটবে। আমরা এতদিন পর্যন্ত বিএনপির অভ্যন্তরীণ যে দলীয় কোন্দলগুলো দেখেছি, নির্বাচন নিয়ে তাদের মধ্যে যে বিরোধপূর্ণ অবস্থানটি দেখেছি, সেটি কিন্তু নির্বাচন যতই ঘনিয়ে আসবে ততই প্রবল হবে এবং যখন উভয় পক্ষ মিছিল নিয়ে বের হবে তখনই কিন্তু এই বিপদটা অনেক গুণ বেড়ে যাবে। দেখা যাবে দুই পক্ষের মিছিল থেকে প্রথমে হয়তো একটু কথা কাটাকাটি, তারপরে হাতাহাতি এবং তারপরে সেই বিরোধপূর্ণ অবস্থানটি ভয়াবহ সংঘর্ষে রূপ নিতে পারে। বিএনপি সেই বিষয়টি কোনোভাবে সামাল দিতে পারবে না। আমরা ইতিমধ্যেই দেখেছি কোনো প্রার্থী বলেছেন আমরা তো বিএনপির কেউ নয়, সুতরাং আমরা কি করব না করব সেটি আমাদের ব্যাপার। বিএনপি তো এই ব্যাপারে আমাদেরকে কোনো নির্দেশনা দিতে পারে না এবং দিলেও তাদের সেই নির্দেশনা আমাদের মেনে চলতে হবে, তার কোনো বাধ্যবাধকতা নেই। আমরা ঠিক একই ধরনের কথা শুনেছি নুরুল হক নূর যে আসনে নির্বাচন করছেন সেই আসনে বিএনপির পক্ষ থেকে যিনি বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন তার মুখেও। এই যদি হয় দেশের সার্বিক পরিস্থিতি, তাহলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু এক ধরনের ঝুঁকির মধ্যে পড়বে। কারণ আমরা জানি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বর্তমানে যে সক্ষমতা এবং পুলিশ বাহিনীর মধ্যে যে ধরনের দ্বিধা বিভক্তি, বিশেষ করে বিএনপির রাজনৈতিক দলের যে গ্রুপগুলো আছে তারা কোন গ্রুপের পক্ষে যাবে এই বিষয় নিয়ে কিন্তু পুলিশ বাহিনী কোনো ধরনের স্থির সিদ্ধান্তে থাকতে পারছে না। যদিও পুলিশের নিরপেক্ষভাবে কাজ করার কথা ছিল, কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে আমরা কিন্তু সেটি দেখতে পারছি না। আমরা দেখছি তাদের একটি অংশ কখনো বিএনপির এই প্রভাবশালী নেতার পক্ষে ভূমিকা রাখছে, আবার আরেকটি অংশ আরেকজন প্রভাবশালী নেতার পক্ষে ভূমিকা রাখছে। সুতরাং এই ক্ষেত্রে বিএনপির উভয় পক্ষ বা তাদের যেখানে একাধিক পক্ষ রয়েছে তাদের মধ্যে কোনো সংঘর্ষ হবে, তখন কিন্তু পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারবে না। তারা বাধ্যই কোনো না কোনো একটি পক্ষে চলে যাবে এবং সাধারণত তারা সেই পক্ষেই চলে যাবে যে পক্ষের সাথে তারা মনে করবে যে কেন্দ্রীয় নেতাদের একটি বড় ধরনের সমর্থন রয়েছে। এটি যদি বিদ্রোহী প্রার্থী হয় তারা কিন্তু সেই বিদ্রোহী প্রার্থীর পক্ষেই অবস্থান গ্রহণ করবে। এভাবে দেশে যে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে, একটি অরাজক পরিস্থিতি তৈরি হবে, সরকার সেই পরিস্থিতি সামাল দিতে পারবে কিনা তা নিয়ে কিন্তু আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে। এবং সেই বিষয়টি যদি দেশে বড় ধরনের অস্থিরতা তৈরি করে তাহলে কিন্তু আগামী নির্বাচন নানানভাবে প্রশ্নবিদ্ধ হয়ে উঠবে, এমনকি নির্বাচনের তারিখ পিছিয়েও যেতে পারে। যদিও আমরা মনে করি এই সরকারের যারা সদস্য তারা চাইছে যে কোনোভাবেই হোক একটি নির্বাচন করে দিয়ে তারা সরকার থেকে বিদায় নিতে, যার ফলে যত ধরনের সংঘর্ষই ঘটুক না কেন, যত ধরনের অস্থির পরিবেশই তৈরি হোক না কেন, কিংবা যত ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হোক না কেন, নির্বাচনে যদি সুষ্ঠু কোনো পরিবেশ নাও থাকে তাহলে এই সরকার জোর করে একটি নির্বাচন সম্পন্ন করে তারা ক্ষমতা থেকে বিদায় নেবে এবং সে কারণে এদেশের অনেক মায়ের বুক খালি হবে, অনেক স্ত্রী স্বামী হারাবে, অনেক সন্তান তার পিতা হারাবে। যদিও সেরকম পরিস্থিতি আমরা চাই না, তবে আসলে কি হবে সেটি দেখার জন্য আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে। সুপ্রিয় দর্শক, আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।